স্থানীয় নির্বাচন সামনে রেখে তৃণমূলে মনোযোগী বিএনপি, চলছে নানা সমীকরণ। 10 উপদেষ্টার মধ্যে 8 জনের দপ্তর বণ্টন। ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু। নির্মাণের 1 মাস না যেতেই ভেঙে পড়ল সেতু সংযোগ সড়ক। সৌদি মার্কিন পারমাণবিক চুক্তিতে থাকছে না কঠোর নিরাপত্তা শর্ত। পাকিস্তানকে গুড়িয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাই এখন বিএনপি সরকারের মূল ফোকাস। এই লক্ষ্যে 180 দিনের স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে নতুন সরকার। তবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সামনে রেখে এবার সংগঠনের দিকেও মনোযোগী হচ্ছে বিএনপি। নির্বাচনে ধানের শীষ না পেয়ে দলের নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তৃণমূলের অনেক জায়গায় সংগঠন কার্যত বিভক্ত হয়ে পড়ে। এ অবস্থায় তৃণমূলের সংগঠন গুছিয়ে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন নিয়ে স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বিএনপি। সিদ্ধান্ত না হলেও এর অংশ হিসেবে ঈদুল ফিতরের পর তৃণমূল পুনর্গঠন হাত দিতে পারে দলটি। ধানের শীষ ও জোট প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কৃত হওয়া নেতাদের ব্যাপারে এখনই ভাবছে না বিএনপি। দলটি বুঝতে চায় ধানের শীষ না পেয়ে দলের নেতারা কি নিজেদের অধিকতার যোগ্য মনে করে পাশ করবে। এই চিন্তা ও বিশ্বাস থেকেই ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছিল নাকি কারো ইন্ধনে প্রার্থী হয়েছিলেন। বিএনপি এও মনে করছে নির্বাচনে পাশ করার প্রবল সম্ভাবনা ছিল, এরকম বেশ কয়েকজন প্রার্থীও ফেল করেছেন। ধানের শীষের এমন প্রার্থীরা কেন ফেল করলেন এর কারণও জানতে চায় দল। তাই এই দুটি বিষয় নিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে শিগগিরই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে 8 জনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার 10 জন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিল সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার 5 জন উপদেষ্টাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হয়েছে। অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমুরকে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদার 3 উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান, এই 4টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। রেহান আসিফ আজাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি 2 উপদেষ্টার দপ্তর বিষয়ে পরবর্তীতে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় 2 মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকেই ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু হয়। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে গত ডিসেম্বর থেকে 2 দেশেই ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 3 দিনের মাথায় এই অগ্রগতি ঘটল। এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয় তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। সাম্প্রতিক এই পদক্ষেপকে 2 দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। শুক্রবার যশোরের একটি স্থানীয় হোটেলে ওলামা মাশায়েখ দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর সদর 3 আসনের সংসদ সদস্য অনিন্দ ইসলাম অমিত। ওলামায়ে মাশায়েখ দলের নেতা কর্মীদের পাশাপাশি যশোর জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। যশোর মনিরামপুর উপজেলার ঝাপা কোমলপুর সেতুর উত্তর পাশে ইটের সলিং করা রাস্তা ধসে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। মাত্র 1 মাস আগেই এই সেতু ও সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে রাস্তার একটি বড় অংশ দেবে গিয়ে ফেটে যায়। এতে ছোট যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে পার হচ্ছেন পথচারী ও মোটরসাইকেল আরোহীরা। আমাদের প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানিয়েছেন, নতুন রাস্তা চালু হওয়ায় যে স্বস্তি ফিরেছিল তা 1 মাসের মাথায় ভেঙে পড়ায় নির্মাণ মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়
স্থানীয়রা। তাদের অভিযোগ, যথাযথ মাটি ভরাট ও কম্পাকশন না করায় এই দুর্ঘটনা ঘটেছে। দ্রুত তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং টেকসই সংস্কারের দাবি এলাকাবাসীর। চলো যাই যুদ্ধে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে, এই স্লোগানে যশোরের অভয়নগরে মাদক ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদা গ্রামে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতন জনগণের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রতিনিধি জাকির হোসেন হৃদয়। মানববন্ধনে শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গ্রামের শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে এক স্কুল শিক্ষিকার বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ চিংড়াখালী গ্রামের এ ঘটনায় প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপি নেতা সোমনাথ দে সহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘদিনের মার্কিন নীতি অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করতে যেসব কঠোর নিরাপত্তা শর্ত আরোপ করা হতো, প্রস্তাবিত এই চুক্তিতে তা রাখছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কংগ্রেসে পাঠানো একটি নথি পর্যালোচনা করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সর্বশেষ কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বিস্তারের ফলে বিশ্বজুড়ে নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটেই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সামনে এলো। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপের দুরন্ত গতিতে ছুটেছে বাংলাদেশের নারী দল। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর এবার সেমিফাইনালেও দাপুটে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। অল্প পুঁজি নিয়েও পাকিস্তানকে 54 রানের বিশাল ব্যবধানে গুড়িয়ে ফাইনালে পা রেখেছে ফাহিমা খাতুনের দল। ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমেই ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত 20 ওভার 8 উইকেটে হারিয়ে 110 রানের সংগ্রহ পায় তারা। 111 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে পাকিস্তানের মেয়েরা। মেঘলা ফাহমেদারদের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মাত্র 16 ওভার 4 বলে 56 রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। রোববার শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র রমজানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।